হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা কর্মা গল্পটির সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা ফার্স্ট পার্টটা নিয়ে আলোচনা করা হয়ে গেছে, যেখানে আমি গল্পটির থিম, ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার অ্যানালিসিসের সাথে সাথে টেক্সটের খানিকটা অংশ আমরা কমপ্লিট করেছি। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছিলো, তাই চেষ্টা করব আজকের ভিডিওটা যেন একটু ছোট করা যায়। ওকে, তাহলে চলো আমরা আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করি। দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাংফ্রয়েড। ট্রেনের আগমন কিন্তু স্যার মোহনলালের মানসিক ধৈর্য বা স্থৈর্যকে বিঘ্নিত করতে পারল না। হি কন্টিনিউড টু সিপ হিজ স্কচ অ্যান্ড অর্ডার্ড দ্য বেয়ারার টু টেল হিম হোয়েন হি হ্যাড মুভড দ্য লাগেজ টু আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। তিনি তার স্কচ হুইস্কির পাত্রে চুমুক দিতেই লাগলেন এবং বেয়ারাকে ডেকে আদেশ দিলেন যেন বেয়ারা স্যার মোহনকে এসে খবর দেয় তার যাবতীয় মালপত্র ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে রেখে আসবার পরে। Excitement, bustle and hurry were exhibitions of bad breeding. স্যার মোহনের মতে উত্তেজনা, হুড়োহুড়ি করা, তাড়াহুড়ো করা ছিল অত্যন্ত কুশিক্ষা বা কুরুচির পরিচায়ক। অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড, এবং স্যার মোহন কিন্তু ছিলেন ভীষণভাবেই সুশিক্ষিত। হি ওয়ান্টেড এভরিথিং টিকেটিবু অ্যান্ড অর্ডারলি। তিনি চাইতেন প্রত্যেকটা জিনিস হবে নির্দিষ্ট রীতিনীতি নিয়ম অনুসারে। ইন হিজ 5 years অ্যাব্রড, যে 5টি বছর তিনি বিদেশে কাটিয়েছিলেন, স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস অফ দি আপার ক্লাসেস। স্যার মোহন বিদেশি উচ্চ সম্ভ্রান্ত সমাজের যাবতীয় আদব কায়দা রীতিনীতি কিন্তু রপ্ত করে নিতে পেরেছিলেন। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি। তিনি হিন্দি ভাষায় বা হিন্দুস্তানি ভাষায় কথা প্রায় বলতেন না বললেই চলে। হোয়েন হি ডিড, যখন বলতেন, ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশম্যানস, অনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস অ্যান্ড প্রপারলি ইংলিশাইজড। এবং তিনি যখন হিন্দি বলতেন, সেই হিন্দিটা শোনাতে লাগতো একজন ইংলিশম্যানের মতন বা একজন ইংরেজের মতন। শুধুমাত্র অতি প্রয়োজনীয় শব্দগুলি তিনি উচ্চারণ করতেন, এবং তাও আবার ইংরেজদের হিন্দি উচ্চারণের মতন করে তিনি তার সেই হিন্দি শব্দগুলিকে উচ্চারণ করতেন। বাট হি ফ্যান্সিড হিজ ইংলিশ, কিন্তু তিনি তার ইংরেজি ভাষাকে কিন্তু ভীষণভাবেই ভালোবাসতেন। ফিনিশড অ্যান্ড রিফাইন্ড অ্যাট নো লেস আ প্লেস দ্যান দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। যে ইংরেজি ভাষার শিক্ষা এবং পরিশীলন তিনি করেছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির মতন জায়গায়। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন। তিনি গল্পগুজব করতে ভালোই বাসতেন। অ্যান্ড লাইক আ কালচার্ড ইংলিশম্যান, এবং একজন সংস্কৃতিবান ইংরেজের মতন, হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট। তিনি যে কোনো বিষয়ে কিন্তু কথা বলতে পারতেন। বুকস, বইপত্রের ব্যাপারে, পলিটিক্স, রাজনীতির ব্যাপারে, পিপল বা সাধারণ মানুষজনদের বিষয়ে। হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড হি হার্ড ইংলিশ পিপল সে দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান। এবং তিনি কি ঘন ঘনই না শুনেছেন ইংরেজদের কাছ থেকে, যে ইংরেজরা বলেছেন যে তার ইংরেজি বলাটা ঠিক একজন ইংরেজদের মতনই। স্যার মোহন ওয়ান্ডার্ড ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন। স্যার মোহন এটা ভাবতে লাগলেন যে এই ট্রেন কামরায় তিনি কি একাই যাত্রা করবেন। ইট ওয়াজ আ ক্যান্টনমেন্ট। স্টেশনটি ছিল একটি সেনা শিবিরের কাছে। অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, এবং তার ফলে কিছু ইংরেজ অফিসাররা ট্রেন কম্পার্টমেন্টে তার সাথে থাকলেও থাকতে পারেন। হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন। তার হৃদয় একটি অত্যন্ত হৃদয়গ্রাহী আলোচনার সম্ভাবনার কথা ভেবে উষ্ণ হয়ে উঠল। হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডিড। তিনি কিন্তু সাধারণ গড়পড়তা ভারতীয়দের মতন ইংরেজদের সাথে কথা বলবার জন্য অতিরিক্ত আকুলতা বা ব্যগ্রতা কখনোই প্রদর্শন করতেন না। নর ওয়াজ হি লাউড, অ্যাগ্রেসিভ অ্যান্ড ওপিনিয়নেটেড লাইক দেম। এমনকি সাধারণ ভারতীয়দের মতন তিনি কখনোই উচ্চস্বরে কথা বলতেন না, কথা বলতে বলতে তেরিয়া হয়ে উঠতেন না, বা একগুয়েমি বা জেদি মনোভাবেরও কিন্তু পরিচয় দিতেন না। He went about his business with an expressionless matter of factness. তিনি তার কাজে অগ্রসর হতেন ভাবলেশহীন অভিব্যক্তি নিয়ে। He would retire to his corner by the window and get out a copy of the Times.
তিনি কম্পার্টমেন্টের এক কোনায় জানলার পাশে বসে পড়তেন এবং তার টাইমস পত্রিকার একটি কপি তিনি বার করতেন। হি উড ফোল্ড ইট ইন আ ওয়ে ইন হুইচ দ্য নেম অফ দ্য পেপার ওয়াজ ভিজিবল টু আদার্স হোয়াইল হি ডিড দ্য ক্রসওয়ার্ড পাজল। তিনি সেই কম্পার্টমেন্টে বসে সেই টাইমস পত্রিকার শব্দ ছক সমাধান করতে করতে এমনভাবে কাগজটিকে ভাঁজ করে বা মুড়ে ধরতেন যাতে খবরের কাগজের নামটি সামনে বসা অন্য কোনো ব্যক্তির কাছে দৃশ্যমান থাকে। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন। টাইমস পত্রিকা কিন্তু সর্বদাই মানুষের মনোযোগ আকর্ষণ করত। Someone would like to borrow it when he put it aside with a gesture signifying, I have finished with it. তিনি যখন খবরের কাগজটা পুরো পড়া হয়ে গেছে এমন একরকম ভাব করে ভাঁজ করে খবরের কাগজটা পাশে সরিয়ে রাখতেন, তখন সামনে বসা কেউ একজন হয়তো তার কাছ থেকে খবরের কাগজটা পড়বার জন্য চাইতেন। Perhaps someone would recognize his balliol tie which he always wore while traveling. সম্ভবত সামনের ব্যক্তিটি তার সেই ব্যালিয়াল টাইটিকে চিনে ফেলত, যে ব্যালিয়াল টাইটা তিনি যখনই বাইরে বেরোতেন সর্বদা পরে বেরোতেন। That would open a vista leading to a fairy land of Oxford colleges, masters, dons, tutors, boat races and rugger matches. এবং সেই ব্যালিয়াল টাই বা টাইমস পত্রিকা থেকেই যদি কোনো কনভারসেশন বা কথোপকথন শুরু হতো তাহলে তৎক্ষণাৎ ভীষণভাবে একটা রূপকথার সাম্রাজ্যের দরজা স্যার মোহনের কাছে খুলে যেত, যে রূপকথার জগতে ছিল অক্সফোর্ড কলেজেস অর্থাৎ অক্সফোর্ডের কলেজগুলির কথা, সেখানকার মাস্টার্স বা শিক্ষকদের কথা, ডনস অক্সফোর্ড ইউনিভার্সিটির সভ্যদের কথা, টিউটার্স প্রাইভেট টিউটর বা টিচারদের কথা, বোট রেসেস নৌকার রেসের কথা, অ্যান্ড রাগার ম্যাচেস এবং রাগবি ম্যাচগুলির কথা। ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল্ড, এবং যদি ওই টাইমস পত্রিকা বা টাই দুটি সামনে বসা কোনো ব্যক্তির মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হতো বা কথোপকথন শুরু করতে ব্যর্থ হতো, স্যার মোহন উড কই হ্যাঁ হিজ বেয়ারার টু গেট দ্য স্কচ আউট। স্যার মোহন তৎক্ষণাৎ কই হ্যাঁ বলে তার বেয়ারাকে আবার ডেকে পাঠাতেন যাতে তিনি তার স্কচ হুইস্কির পাত্র আবার বার করতে পারেন। হুইস্কি নেভার ফেলড উইথ ইংলিশম্যান। হুইস্কি কিন্তু ইংরেজদের ক্ষেত্রে কোনো সময় ব্যর্থ হতো না। দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস। তারপরেই বেরোতো স্যার মোহনের সেই সুদৃশ্য সোনার সিগারেটের বাক্সটি, যার মধ্যে ইংরেজ সিগারেটে বা ইংলিশ সিগারেটে ভর্তি থাকতো। ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ইংলিশ সিগারেটস, হাউ অন আর্থ ডিড হি গেট দেম? পেলেন কি করে তিনি? কিভাবে সম্ভব হলো ভারতে বসে ইংলিশ সিগারেট স্মোক করা? শিওর হি ডিডন্ট মাইন্ড, নিশ্চয়ই তিনি কিছু মনে করবেন না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, এবং তারপরেই আসতো স্যার মোহনের একটা সব বুঝতে পেরেছি ধরনের একটি হাসি। অফকোর্স হি ডিডন্ট, না নিশ্চয়ই তিনি কিছু মনে করবেন না। বাট কুড হি ইউজ দ্য ইংলিশম্যান অ্যাজ আ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড? কিন্তু এই যে ইংরেজ ভদ্রলোক স্যার মোহনের সামনে রয়েছেন, এই ইংরেজ ভদ্রলোক কি মাধ্যম হতে পারবেন স্যার মোহনের সেই অতি প্রিয় ইংল্যান্ড সম্পর্কে তার স্মৃতিচারণ করবার ব্যাপারে বা গল্প করবার ব্যাপারে? দোজ 5 years অফ গ্রে ব্যাগস অ্যান্ড গাউনস, ওই 5-5টি বছরের ধূসর ব্যাগ এবং গাউন পোশাক, অফ স্পোর্টস ব্লেজার, ক্রিকেট খেলবার মাঠের সেই ব্লেজারগুলির গল্প, অ্যান্ড মিক্সড ডাবলস, লন টেনিসে মহিলা সঙ্গিনীকে নিয়ে তার সেই টেনিস খেলবার গল্প করবার ব্যাপারে, অফ ডিনার্স অ্যাট দ্য ইনস অফ কোর্টে গিয়ে নৈশাহার করবার ব্যাপারে, অ্যান্ড নাইটস অ্যাট পিকাডেলি, এবং লন্ডন শহরের পিকাডেলি নামক জায়গায় যে নৈশযাপন তিনি করেছিলেন, যে নিশি যাপন তিনি করতেন, সেই বিষয়ে গল্প করবার ব্যাপারে। 5 years অফ আ ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ, 5টি বছরের জনবহুল গৌরবময় জীবন। worth far more than the 45 in India with his dirty, vulgar countrymen, with sordid details of the road to success, of nocturnal visits to the upper story, and obese old Lakshmi, smelling of sweat and raw onions. যে 5টি বছরের তার বিদেশের জীবন তার নিজের দেশে কাটানো 45 বছরের জীবনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি মূল্যবান।
যে 45টি বছর তিনি তার নিজের দেশে কাটালেন, তার সেই নোংরা, অশালীন, কুরুচি সম্পন্ন দেশবাসীর সাথে, উইথ সর্ডিড ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস, যে নোংরা তথ্য সম্বলিত পথ বেয়ে তিনি আজকে সফলতার দরজায় পৌঁছেছেন, অফ নকটার্নাল ভিজিটস টু দি আপার স্টোরি, নিজের বাড়ির দোতলায় সেই মাঝে মধ্যের রাত্রির অভিযান বা যাত্রা, অ্যান্ড ওবিজ ওল্ড লক্ষ্মী, এবং তার নিজের সেই মোটা বুড়ি লক্ষ্মী, স্মেলিং অফ সোয়েট অ্যান্ড র অনিয়ন্স, যার গা থেকে সর্বক্ষণ ঘাম এবং কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোয়। Sir Mohan's thoughts were disturbed by the bearer announcing the installation of the Sahib's luggage in a first-class coupe next to the engine. স্যার মোহনের এই যাবতীয় চিন্তাভাবনায় বিঘ্ন ঘটল যখন বেয়ারা এসে ঘোষণা করল যে সে সাহেবের যাবতীয় মালপত্র ইঞ্জিন কক্ষের ঠিক পাশেই একটা ফার্স্ট ক্লাস কুপে বা ফার্স্ট ক্লাস কামরায় সে তার সাহেবের যাবতীয় মালপত্র রেখে এসেছে। স্যার মোহন ওয়াকড টু হিজ কুপ উইথ আ স্টাডিড গেট। স্যার মোহন এই শুনে অত্যন্ত পরিশীলিত চলনভঙ্গিমায় হেঁটে গেলেন তার ফার্স্ট ক্লাস কামরার দিকে। হি ওয়াজ ডিসমেড, তিনি একটু হতাশ হলেন। দি কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, কম্পার্টমেন্টটা পুরোপুরি ফাঁকা ছিল। উইথ আ সাই, একটি দীর্ঘশ্বাস ফেলে, হি স্যাট ডাউন ইন আ কর্নার, তিনি কম্পার্টমেন্টের একটি কোণে বসে পড়লেন, অ্যান্ড ওপেন্ড দ্য কপি অফ দ্য টাইমস হি হ্যাড রেড সেভারাল টাইমস বিফোর, এবং সেখানে বসে তার ইতিমধ্যেই বেশ কয়েকবার পড়া হয়ে যাওয়া টাইমস পত্রিকার কপিটা তিনি বার করলেন। স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম। স্যার মোহন জানলা দিয়ে সেই জনবহুল প্ল্যাটফর্মের দিকে একবার তাকালেন। হিজ ফেস লিট আপ, তার মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে উঠল অ্যাজ হি স টু ইংলিশ সোলজার্স ট্রাজিং অ্যালং লুকিং ইন অল দ্য কম্পার্টমেন্টস ফর রুম। যখন তিনি দেখলেন যে দুজন ইংরেজ সৈনিক অত্যন্ত ক্লান্ত পায়ে প্রত্যেকটা কম্পার্টমেন্টে জায়গা আছে কি না দেখতে দেখতে ধীরে ধীরে তার কম্পার্টমেন্টের দিকে অগ্রসর হয়ে আসছে। দে হ্যাড দেয়ার হ্যাভারস্যাক্স স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাকস অ্যান্ড ওয়াকড আনস্টেডিলি। তাদের সেই ভারী হ্যাভারস্যাক ব্যাগগুলো তাদের কাঁধে বা পিঠে ঝোলানো ছিল এবং তারা একটু টলমলো করতে, একটু অসংলগ্নভাবে কিন্তু হেঁটে আসছিল। স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম। স্যার মোহন সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ স্থির করলেন যিনি তাদেরকে তার কম্পার্টমেন্টে অভ্যর্থনা জানাবেন, ইভেন দো দে ওয়ার এন্টাইটেলড টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস। যদিও ওই দুই ইংরেজ সৈনিকের কিন্তু দ্বিতীয় শ্রেণীর কামরাতেই যাত্রা করবার কথা। হি উড স্পিক টু দ্য গার্ড, তিনি ট্রেনের গার্ডের সাথে কথা বলে নেবেন যাতে ট্রেনের গার্ড এই দুই ইংরেজ সৈনিক যাদের কিনা দ্বিতীয় শ্রেণীর কামরায় যাওয়ার কথা, তারা ফার্স্ট ক্লাস কামরায় এলে যেন সেই গার্ড কোনো অভিযোগ না করেন। ওয়ান অফ দ্য সোলজার্স কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট। দুই সৈনিকের মধ্যে একজন একদম শেষ কম্পার্টমেন্টের কাছে এগিয়ে এলো অ্যান্ড স্টাক হিজ ফেস থ্রু দ্য উইন্ডো, এবং কম্পার্টমেন্টের জানলা দিয়ে নিজের মাথাটা গলিয়ে দিল। হি সার্ভেড দি কম্পার্টমেন্ট অ্যান্ড নোটিসড দি আনঅকুপাইড বার্থ। সেই সৈনিক ভালো করে কম্পার্টমেন্টটি নিরীক্ষণ করে লক্ষ্য করল যে কম্পার্টমেন্টের মধ্যে একটি ফাঁকা বার্থ বা বসবার জায়গা রয়েছে। এয়ার বিল, হি শাউটেড, ওয়ান এয়ার। সেই সৈনিক চিৎকার করে তার সঙ্গীকে, অর্থাৎ সঙ্গীর নাম বিল, বিলকে ডেকে বলল, বিল এখানে একটা আছে। দেখো অ্যাপোস্ট্রফি ERE, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হিয়ার, এখানে এইচ উচ্চারণটা করা হয়নি তাই ERE বলা হয়েছে। ওয়ান হিয়ার অর্থাৎ ওয়ান এয়ার। হিজ কম্প্যানিয়ন কেম আপ, তার সঙ্গী অর্থাৎ বিল সে এগিয়ে এলো। অলসো লুকড ইন, সেও জানলা দিয়ে ভিতরে তাকালো, অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন, এবং তারপরই তার দৃষ্টি পড়ল স্যার মোহনের দিকে। গেট দ্য নিগার আউট, হি মাটার্ড টু হিজ কম্প্যানিয়ন। সঙ্গে সঙ্গে সেই সঙ্গী অর্থাৎ বিল তার যে সঙ্গে যে অন্য যে সৈনিক ছিল তাকে সে বিড়বিড় করে বলল, ওই নিগারটাকে অর্থাৎ ওই কালো চামড়ার কালা আদমিটাকে এখান থেকে বার করো। দে ওপেন্ড দ্য ডোর, তারা কম্পার্টমেন্টের দরজাটি খুলে ফেললো অ্যান্ড টার্নড টু দি হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন, এবং তারপরে তারা ঠিক
অর্ধেক হাস্যরত অবস্থায়, অর্ধেক প্রতিবাদরত অবস্থায় মুখ করে বসে থাকা স্যার মোহনের দিকে তাকালো। তাহলে স্যার মোহন হাফ স্মাইলিং বা হাফ প্রোটেস্টিং কেন? না, বেসিক্যালি দেখো, আমরা অলরেডি জানি যে স্যার মোহন এই ইংরেজ অফিসারদেরকে বা ইংরেজদেরকে রাদার ভালোবাসেন, ওয়ার্শিপ করেন, তাদেরকে তিনি তার জীবনের আদর্শ মনে করেন। তো সেই তার আরাধ্য দেবতাদের কাছ থেকে যে অপমানসূচক হিউমিলিয়েটিং ওয়ার্ডটি শুনলেন, যে স্ট্রংলি রেসিস্ট ওয়ার্ড নিগার, যে ওয়ার্ডটি বা যে শব্দটি এই দুই সৈনিক তার উদ্দেশ্যে ব্যবহার করলো, সেটি কিন্তু তার কানে গেছে। তো সেই কানে যেতে তার মুখের যে হাসি, দুই ইংরেজ সৈনিককে পেয়ে তার যে মনের আপ্লুত ভাব বা আনন্দ, সেটা কিন্তু আর পুরোপুরি বেরোচ্ছে না, তাই হাফ স্মাইলিং। এদিকে তিনি আবার তার এই আরাধ্য দেবতাদের উদ্দেশ্যে পুরোপুরি প্রতিবাদও করতে পারছেন না, তার জন্য তিনি হাফ প্রোটেস্টিং। একটা অদ্ভুত রকমের একটা ডায়লেমা, একটা ইন বিটুইন একটা সিচুয়েশনে এই মুহূর্তে স্যার মোহন পড়ে গেছেন এই দুই ইংরেজ সৈনিকদের কাছ থেকে সেই চূড়ান্ত অপমানজনক কথাটা শোনবার পরে। রিজার্ভড ইয়েল্ড বিল। বিল চিৎকার করে স্যার মোহনের উদ্দেশ্যে বলল, রিজার্ভড অর্থাৎ সংরক্ষিত। জনতা, রিজার্ভড, আর্মি, ফৌজ, এক্সক্লেমড জিম, পয়েন্টিং টু হিজ খাকি শার্ট। এবং জিম তখন তার নিজের খাকি ইউনিফর্মের দিকে আঙুল দেখিয়ে স্যার মোহনকে বলল, জনতা অর্থাৎ জনতা, রিজার্ভড সংরক্ষিত, আর্মি আমরা আর্মির লোক, ফৌজ ফৌজ। অর্থাৎ জিম এবং বিল এরা জানে না যে স্যার মোহন আদৌ ভীষণভাবে ইংরেজি জানেন এবং ইংরেজি তার সবথেকে প্রিয় ভাষা। তারা মনে করছে একজন সাধারণ ভারতীয়, তো সে নিশ্চয়ই ইংরেজি জানবে না, তাই তাকে তাদের বক্তব্য বোঝানোর জন্য তারা আর্মি, ফৌজ এরকম ধরনের ভাঙা ভাঙা কিছু হিন্দি শব্দ উচ্চারণ করছে, যাতে তারা স্যার মোহনকে বুঝিয়ে শুনিয়ে কনভিন্স করিয়ে ওই কম্পার্টমেন্ট থেকে চলে যেতে বাধ্য করতে পারে। একদম যাও, গেট আউট। পুনরায় তারা হিন্দিতে স্যার মোহনকে আদেশ দিচ্ছে, একদম যাও, একদম যাও তো এখান থেকে, একদম বেরো এখান থেকে, গেট আউট, বেরিয়ে যাও। I say surely, protested Sir Mohan in his Oxford accent. স্যার মোহন এবার আর চুপ করে থাকতে না পেরে তার সেই অক্সফোর্ডীয় ইংলিশ উচ্চারণে বলা শুরু করলেন, বলছে কি। দ্য সোলজার্স পজড। সঙ্গে সঙ্গে সেই দুই সৈনিক একটু চুপ করে গেল, থেমে গেল। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ। তাদের কানে স্যার মোহনের কথাটা ইংরেজি ভাষার মতোই লাগলো বটে। বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনএব্রিয়েটেড ইয়ার্স। কিন্তু তারা আবার এটাও জানতো যে এই মদ্যপ অবস্থায় তাদের কানকে বিশ্বাস করাটা খুব একটা উচিত নয়। অর্থাৎ এই দুই সৈনিক কিন্তু অলরেডি একটু মদ্যপ, নেশাতুর অবস্থায়, ড্রাঙ্ক অবস্থায় রয়েছে। তাই স্যার মোহন যখন তাদের সাথে কথা বলবার জন্য অক্সফোর্ডের উচ্চারণে ইংলিশ বললেন, তারা ঠিক নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। তারা মনে করলো যে নিশ্চয়ই মদ্যপ অবস্থায় থাকবার কারণে তারা ভুল শুনছে, কারণ একজন সাধারণ ভারতীয় ইংরেজিতে কথা বলবে, ইট ইজ নট পসিবল। দ্য ইঞ্জিন হুইসেলড অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ। ঠিক সেই সময় ট্রেনের ইঞ্জিনটা হুইসেল দিয়ে উঠল, শীষ দিয়ে উঠল, অ্যান্ড দ্য গার্ড এবং ট্রেনের গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ, তার সেই সবুজ ফ্ল্যাগটা নাড়ালেন। They picked up Sir Mohan's suitcase and flung it on to the platform. দুই সৈনিক এবার স্যার মোহনের সুটকেসটাকে ধরে ছুঁড়ে ফেলে দিল প্ল্যাটফর্মের ওপরে। Then followed his thermos flask, briefcase, bedding and the Times. তারপরে একে একে গেল স্যার মোহনের থার্মোস ফ্লাস্ক, তার ব্রিফকেস, তার বিছানাপত্র এবং স্যার মোহনের টাইমস পত্রিকাটি। স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ। এই সমস্ত ঘটনা ঘটবার পরে এতক্ষণে স্যার মোহন রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। প্রিপস্টারাস হি শাউটেড, হোয়ার্স উইথ অ্যাঙ্গার। চূড়ান্ত রেগে গিয়ে তিনি চিৎকার করে বলে উঠলেন, অযৌক্তিক। আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড, গার্ড। বলেই তিনি চিৎকার করে গার্ডকে ডাকতে থাকলেন এবং বললেন তাদেরকে যে আমি তোমাদেরকে গ্রেপ্তার করাবো। বিল অ্যান্ড জিম paused again. বিল এবং জিম আবার চুপ করে গেল। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ।
হ্যাঁ, না না না, ইংরেজির মতোই শোনাচ্ছে বটে। বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দেম। কিন্তু এই রাজার ভাষা এই মুহূর্তে, এই সময় বা এই অবস্থায় তাদের অত শোনবার ধৈর্য ছিল না। Keep your ruddy mouth shut, and Jim stuck Sir Mohan flat on the face. তারপরেই জিম স্যার মোহনের উদ্দেশ্যে বলে উঠল যে তুমি তোমার এই নোংরা মুখটা বন্ধ করবে। বলেই সে সপাটে একটা থাবড়া বা একটা চড় মারল স্যার মোহনের মুখে। The engine gave another short whistle and the train began to move. ঠিক সেই সময় আবার ট্রেনের ইঞ্জিনটি ছোট্ট করে একটি শীষ দিল বা বাঁশি বাজালো এবং ট্রেনটি ধীরে ধীরে এবার চলতে শুরু করলো। এইখানে একটি কথা না বললেই নয়, খুশওয়ান্ত সিংয়ের ইউজ অফ আয়রনি। দেখো, একটু আগেও স্যার মোহন যখন বিল এবং জিমের কাছ থেকে একটা আনএক্সপেক্টেড বিহেভিয়ার পেয়েছিলেন, তখনও কিন্তু ইঞ্জিনটা হুইসেল দিয়েছিল। আবার এখন ইঞ্জিন হুইসেল দিল ঠিক কখন না, যখন স্যার মোহন তার আরাধ্য দেবতাদের কাছ থেকে গালে একটি সপাটে চড় খেয়েছেন। তাহলে এই হুইসেলটা কিন্তু সিগনিফিক্যান্ট, কারণ এই হুইসেলটা খুশওয়ান্ত সিংয়ের আয়রনিকে এক্সপ্রেস করে। তো এই হুইসেলটা কিন্তু বেসিক্যালি ভীষণভাবে আয়রনিক্যাল স্যার মোহনের এতদিনের যাবতীয় ফলিজ, যাবতীয় ভ্রান্ত বিশ্বাসকে টন্ট করবার জন্য। দ্য সোলজার্স কট স্যার মোহন বাই দ্য আর্মস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন। এইবার ওই দুই সৈনিক স্যার মোহনকে দুজনে মিলে ধরে ছুঁড়ে তাকে ফেলে দিল প্ল্যাটফর্মের ওপরে তার বাকি জিনিসপত্রগুলির মতনই। হি রিলড ব্যাকওয়ার্ডস, তিনি ওই ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে পিছিয়ে গেলেন। ট্রিপড অন হিজ বেডিং, তার বিছানাপত্রগুলির ওপরে গিয়ে তিনি হোঁচট খেলেন অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস, এবং ধপাস করে পড়ে গেলেন তার সুটকেসের ওপরে। টুডলু! দুই সৈনিক ঠাট্টা করে তামাশা করে ট্রেন কম্পার্টমেন্টের দরজায় দাঁড়িয়ে স্যার মোহনের দিকে দাঁড়িয়ে বলল টুডলু, অর্থাৎ টাটা। স্যার মোহনস ফিট ওয়ার গ্লুড টু দ্য আর্থ অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ। স্যার মোহনের মনে হলো তার দুটি পা যেন মাটির সাথে কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে, অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ, এবং তিনি কি বলবেন আর বুঝে উঠতে পারলেন না। He stared at the lighted windows of the train going past him in quickening tempo. তিনি ফ্যাল করে তাকিয়ে রইলেন সেই ট্রেনের আলোকিত জানলাগুলির দিকে, যে ট্রেনটি ক্রমশ দ্রুত বেগে তার সামনে দিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। The tail end of the train appeared with a red light and the guard standing in the open doorway with the flags in his hand. ট্রেনের একেবারে শেষ প্রান্তটি উপস্থিত হলো তার সেই প্রজ্বলিত লাল আলো নিয়ে, এবং ট্রেনের গার্ডকে দেখা গেল ট্রেনের দরজায় তিনি দাঁড়িয়ে রয়েছেন ট্রেনের সেই পতাকাগুলিকে হাতে নিয়ে। ইন দ্য ইন্টারক্লাস জেনানা কম্পার্টমেন্ট ওয়াজ লক্ষ্মী, ফেয়ার অ্যান্ড ফ্যাট। তৃতীয় শ্রেণীর মহিলা কামরায় কিন্তু লক্ষ্মী বসেছিল, ফেয়ার অ্যান্ড ফ্যাট, খুব কমফোর্টেবলি, খুব সিকিউরলি, খুব নিশ্চিন্তে। On whose nose the diamond nose ring glistened against the station lights, যার নাকের সেই হীরের নাকছাবিটা কিন্তু তখনও ট্রেনের স্টেশনের বা প্ল্যাটফর্মের আলো পড়ে ঝলমল করছিল। Her mouth was bloated with bitter saliva, তার মুখ কিন্তু পরিপূর্ণ হয়ে গেছিল পানের সেই রসে বা পানের সেই লালায়। Which she had been storing up, যেটা তিনি এতক্ষণ পর্যন্ত জমিয়ে রেখেছিলেন টু স্পিট, থু করে ফেলবার জন্য, as soon as the train had cleared the station, যে মুহূর্তে ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে তারপরে। As the train sped past the lighted part of the platform, যে মুহূর্তে ট্রেনটি স্টেশনের আলোকিত অংশটি ছেড়ে বেরোলো, লেডিলাল স্প্যাট, লেডিলাল থু করে তার মুখের জমানো সেই পানের পিক বা লালা ফেললেন, and sent a jet of red dribble flying across like a dart, এবং তার সেই মুখের লাল থুতু বা পানের পিক তীরের মতন, জেট প্লেনের মতন তীব্র বেগে অপর দিকে ধাবিত হয়ে গেল। তাহলে এই হলো আমাদের খুশওয়ান্ত সিংয়ের কর্মা গল্পটির কনক্লুডিং পার্ট। আশা করি তোমাদের গল্পটির লাইন বাই লাইন মানে বুঝতে অসুবিধা হয়নি। আর তোমরা যদি গল্পটির ফার্স্ট পার্ট দেখেই থাকো, তাহলে তোমরা গল্পটির ব্যাকগ্রাউন্ড, থিম, ক্যারেক্টার অ্যানালিসিস
প্রত্যেকটা ডিটেল নিশ্চয়ই ভালো করে বুঝেই নিয়েছো। তাও যদি তোমাদের মধ্যে কেউ গল্পটির ফার্স্ট পার্ট এখনও দেখে না থাকো, তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে গল্পটির ফার্স্ট পার্টটা একবার দেখে নিও, কারণ সেখানে একটু বেশ ভালোই ডিটেলে বেশ কিছু ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে, ক্যারেক্টার অ্যানালিসিস করা রয়েছে। ভিডিওটি একটু বড় হয়ে গেছিলো, এনিওয়েজ একটু যদি ধৈর্য ধরে দেখতে পারো তাহলে ভালোই লাগবে আশা করি। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা গল্পটির মানে বুঝতে যদি তোমাদের কারোর কোনো অসুবিধা না হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিকে একটু লাইক করে দিও, তোমাদের ফিডব্যাক জানিও আমাকে কমেন্ট করে। আর যদি তোমাদের মধ্যে কেউ এখনও ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে একটু আমার একটু হেল্প হয়, একটু সাপোর্ট হয়। আর ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।